এক্সকিউজ মি, আসছি আসছি। হ্যালো, হ্যাঁ এবার আওয়াজ আসছে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ওই নেটওয়ার্ক ঠিক ছিল না ভেতরে। হ্যাঁ বলো। আচ্ছা, কিন্তু আমার তো এরকম মনে হচ্ছিল যে আমি আগের কেসের এভিডেন্সে সাইন করেছি। ঠিক আছে, আর্জেন্ট আছে। ওকে ওকে, ঠিক আছে, আমি গিয়ে সাইন করে আসছি। ওকে, থ্যাঙ্কস। ফ্রেডি, আমায় কিছু কাজে ফরেন্সিক ল্যাবে যেতে হবে। অভিজিৎকে বলে দিও। বোতামে রক্ত? কি হলো স্যার, আপনি কিছু ভাবছেন? না, এর মুখটা দেখতে পাচ্ছ? একদম শান্ত, মানে ও জানেই না যে ওকে গুলি করা হচ্ছে। এখানে সবকিছুই একদম পরিষ্কার গোছানো, মনে হচ্ছে কেউ ক্রাইম সিন সাজিয়ে দিয়েছে আমাদের বোকা বানানোর জন্য। স্যার, তার মানে আপনার মনে হয় কেসটা ডবল সুইসাইডের নয়, বরং ডবল মার্ডারের? কিছু তো গন্ডগোল আছে এই কেসে। সবকিছু এতটাও সোজা নয় যা আমরা দেখতে পাচ্ছি। বস, দুজনকে একটাই বন্দুক থেকে গুলি করা হয়েছে, আর ওই বন্দুকে কৈলাসের আঙুলের ছাপ আছে। আসলে আমার মনে হচ্ছে না যে এটা আত্মহত্যার ব্যাপার। তো আপনারও মার্ডার মনে হচ্ছে তো স্যার? এক্স্যাক্টলি, এটা মার্ডারই। বস, কৈলাসের শরীরের 7টা হাড় ভেঙে গেছে, আর এই ফ্র্যাকচারটা এখনকার, নতুন, পুরানো নয়। মারপিট করেছিল ওরা? তেমন তো মনে হচ্ছে না বস, কারণ এর শরীরে কোথাও কোনো জায়গায় কোনো চিহ্ন নেই, কোনো আঘাত নেই। স্যার, কিন্তু এটা কি করে হতে পারে? কোনো আঘাত না লেগে কারো 7টা হাত কি করে ভাঙতে পারে? সেটারই তো উত্তর খুঁজছি আমি। স্যার, হ্যাঁ, এই সুনিধি আর কৈলাসের জামা কাপড়ে আমি অনেক কিছু পেয়েছি। এই ফ্যাট, প্রোটিনস, এনজাইমস, ফসফোলিপিডস, ল্যাক্টোমিনারেলস, এই সমস্ত কিছু ট্রেসেস পাওয়া গেছে। এতগুলো জিনিস এই দুজনের ড্রেসে পাওয়া গেছে? এতগুলো জিনিস আসলো কোথা থেকে? আমি স্যার সেটাই খোঁজার চেষ্টা করছি। স্যার, ওই দয়া তো এলো না এখনো। আমি কালকে ওকে ফোনও করেছিলাম, কিছু আর্জেন্ট পেপারস ছিল সাইন করানোর জন্য। এখানে আসেনি মানে? কাল রাতে তো এখানে আসার জন্য বেরিয়ে এলো, কিন্তু এখনো পৌঁছয়নি। রবি, দয়াকে ফোন করো এখনই। স্যার, দয়া স্যার ফোনই তুলছেন না। ফোন ধরছে না? স্যার ও তো এরকম করে না। লোকেশন দেখো তো কোথায় দেখাচ্ছে। স্যার, দয়া স্যারের ফোনের লোকেশন তো ক্রাইম সিনেই দেখাচ্ছে। হ্যাঁ। তাহলে কি আবার ওই ক্রাইম সিনে গেছে? আরে যদি যায় তো বলবে তো। না স্যার, ফোন ক্রাইম সিন থেকে বেরোয়নি, ওখানেই রয়েছে কাল রাত থেকে। কি স্যার, আমরা যখন ক্রাইম সিন ওখানে সিল করছিলাম, দয়া তো ওখানে ছিলই না, কেউই ছিল না ওখানে। দয়া গেছে কোথায়?
কান্নার শব্দ। স্যার দয়া স্যারের ফোন তো এখানেই ট্র্যাক হয়েছে, কৈলাসের বাড়িতে, কিন্তু দয়া স্যার তো এখানে নেই। আরে কিন্তু ফোনের লোকেশন তো এখনো এখানেই দেখাচ্ছে। হ্যাঁ স্যার, লোকেশন তো এটাই দেখাচ্ছে। স্যার কোনো রকম কিছু? স্যার দুটো খুন হয়ে গেছে স্যার, আর হঠাৎ করে দয়া স্যার এইভাবে উধাও হয়ে গেলেন। আচ্ছা, কালকে তুমি এক্স্যাক্টলি দয়াকে ঠিক কোথায় দেখেছিলে? আমি এখানে দাঁড়িয়েছিলাম, এভিডেন্স চেক করছিলাম, আর দয়া স্যার ওইদিকে দাঁড়িয়েছিলেন, ফোনে কথা বলছিলেন ফরেন্সিক ল্যাবে, আর আমি আপনাকে ডাকতে ওইদিকে গেছি, আর তারপর থেকে ওনাকে দেখতে পাচ্ছি না। ভিতরে কিচ্ছু নেই স্যার। অদ্ভুত ব্যাপার তো, কিন্তু ফোন তো এখানে আছে, গেল কোথায়? স্যার 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 অভিজিৎ স্যার 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 দয়ার মোবাইল। দয়া? অভিজিৎ স্যার। স্যার আপনি ঠিক আছেন? হ্যাঁ, আমি ঠিক আছি। বুঝতে পারছি না স্যার, এসব কি করে হয়ে গেল? যেই আমি টেবিলে হাতটা রেখেছি ছট করে দরজাটা খুলে গেল। হয়তো এটা দিয়েই খোলে এই এখানকার দরজা। এই দেখো, আমি দয়ার মোবাইল পেয়েছি। আমার মতো দয়াও এইভাবেই ঢুকেছিল এখানে। বাটন? স্যার দয়া স্যার। বাচ্চার রুমাল এখানে কি করে এলো? স্যার স্যার পিছনে আরেকটা দরজা আছে, যেটা যেটা বাইরে একটা ছোট রাস্তার সাথে কানেক্টেড। লুকোনো গোডাউনের লুকোনো জায়গা। থ্যাংক গড, বাচ্চারা ঠিক আছে। অন্তত এদেরকে ঘুমের ওষুধ তো দেওয়া হয়নি। তো এই গোডাউনের ব্যাপারে আপনারা কিছুই জানেন না? স্যার আমরা তো ওদের প্রতিবেশী ছিলাম, আত্মীয় তো ছিলাম না যে জানতে পারবো ওদের বাড়িতে কি চলছে না চলছে। স্যার এর বাড়িতে গোডাউন রয়েছে, তাতে প্রবলেমের কি আছে? টায়ারের চিহ্ন। আপনারা এভাবে জিজ্ঞাসাবাদ করে কি প্রমাণ করতে চাইছেন? যেন আমরাই দোষ করেছি। তার কারণ একজন সিআইডি অফিসারকে পাওয়া যাচ্ছে না। যে দুজন এখানে থাকতো ওরা তো মারা গিয়েছে, মানে এটা তৃতীয় কারো কাজ। এই আশপাশে তো আপনারাই থাকেন নাকি? স্যার স্যার ওইখানে টায়ারের চিহ্ন রয়েছে, আর চিহ্ন দেখে মনে হচ্ছে যে কোনো বড় ট্রাকের। ট্রাকের? হ্যাঁ স্যার, চাকার দাগের পাশে সবজির টুকরো পড়ে আছে ওখানে স্যার। তার মানে কোনো সবজিওয়ালা ট্রাক এসেছিল এখানে। এটা আবার যেন বলবেন না যে এখানে কোনো সবজির ট্রাক আপনারা দেখেননি। স্যার আমরা তো কখনো দেখিনি। অদ্ভুত তো, সব ব্যাপারই না। আপনারা সরে যান, সরে যান বলছি। তুমি ঠিক আছো তো? তুমি ঠিক আছো? একটা কথা মনে রাখবে, এই বন্দুক কিন্তু কোনো খেলনা নয়, এতে কেউ মারাও যেতে পারে। কথা দেওয়ার বন্দুক নিয়ে কোনোদিন খেলবে না। আমি কখনো খেলবো না। খেলনা বন্দুক দিয়েও নয়। না।
আপনাদের তো খেয়াল রাখা উচিত ছিল। আপনারা এই যে বাচ্চাদের খেলার জন্য বন্দুক দেন না, তাই ওদের অভ্যেস হয়ে যায় বুঝে বা না বুঝে বন্দুক চালানোর জন্য বা ওটা নিয়ে খেলার। আর সেই জন্যে ওরা আসল বন্দুক পেলেও তো এটা বুঝতে পারে না যে এটা আসল না খেলনার বন্দুক। আর একটু হলেই তো পুরবীর দয়ার বন্দুক। বস আজকে বলেছে আজ রাতে ওই পার্টি আসবে এই বাচ্চাদের ডেলিভারি নিতে, ঠিক আছে? সে তো ঠিক আছে বস, বাচ্চাগুলো তো ঠিক জায়গাতে পৌঁছেই যাবে। কিন্তু এই সিআইডি লোকেদের কি করব? যদি বলো ওপরওয়ালার কাছে পাঠিয়ে দেবো নাকি ওদের? ওর কপালে তো তাই লেগে আছে দেখছি। তাহলে কি করতে হবে বসকে একবার জিজ্ঞেস করে নেবো। আর একটা কথা বল, ওই সিআইডির বডি বিল্ডারকে এখানে আর কি প্রয়োজন? সাইজ দেখেছিস একবার? আরে ভালো হয়েছে অজ্ঞান করার ওষুধ খাইয়ে রেখে দিয়েছি। যদি জ্ঞানে থাকতো না ভাই, তাহলে তাণ্ডব নৃত্য শুরু করে দিত এতক্ষণে। আরে ভাই, পুরবী কেমন আছে? ঠিক আছে স্যার, ভাগ্য ভালো যে গুলি ওর পা ছুঁয়ে চলে গেছে। থ্যাংক গড। যাক ভালো হয়েছে। স্যার, যে কেমিক্যালস ওই জামা কাপড়ে পাওয়া গিয়েছিল ঠিক সেই কেমিক্যালস আমি এই বেসমেন্টে পাওয়া ন্যাপকিনে পেয়েছি। কোন কেমিক্যাল? মিল্ক পাউডার, মিল্ক পাউডার? যেটা ছোট বাচ্চাদের নিউবর্ন বেবিসকে দেওয়া হয়। কিন্তু স্যার, কৈলাস আর সুনিধির বাড়িতে তো আমরা কোনো বাচ্চাই দেখিনি। না না, একটা বাচ্চা তো অবশ্যই থাকবে, কারণ আমি এই ন্যাপকিন থেকে বেবি স্যালাইভা মানে বাচ্চা থুতু পেয়েছি। কিন্তু যদি কোনো বাচ্চা থাকেও তো কেউ স্টোর রুমে কেন রাখবে? অভিজিৎ, কোনো বাচ্চাকে গুম ঘরে রেখেছে, এর মানে হলো বাচ্চাদের উধাও করা। বেবি ট্রাফিকিং, বেবি ট্রাফিকিং। সেই জন্যই ওদের বাড়িতে ওরা এই লুকোনো গোডাউন বানিয়ে রেখেছিল আর পিছনে লুকোনো দরজা। বস, হ্যাঁ, বস এটা কনফার্ম হয়ে গেছে যে এই দুজন আত্মহত্যা করেনি, এদের দুজনকে মার্ডার করা হয়েছে। আর এই মহিলার রক্তে আমি কিছু নেশার জিনিস পেয়েছি যেটা মানুষকে অজ্ঞান করার কাজে ব্যবহার হয়। সুনিধির বডিতে আর এই কৈলাসের বডিতেও? বস, কৈলাসের বডিতে এত ধরনের ড্রাগস কেমিক্যাল রয়েছে যে এক্স্যাক্টলি বোঝাই যাচ্ছে না যে কোন কেমিক্যালটা ব্যবহার করা হয়েছে। ওষুধের কেমিক্যাল মানে হচ্ছে বস, এই যে কৈলাসের একটা অনেক রেয়ার অসুখ ছিল, হাইড্রোডাইস্পেসিস ওসিফিকাস প্রোগ্রেসিনা। এই অসুখে মানুষের টিস্যুগুলো খুব কমজোর হয়ে পড়ে আর ওর হাড়গুলো ভঙ্গুর হয়ে যায়। সামান্য একটু অসাবধানতা, একটু আঘাত লাগলেই হাড়গুলো ভেঙে টুকরো হয়ে যায়। তাহলে যাদের এরকম রোগ আছে তাদের তো খুবই সাবধানে যাতায়াত করতে হয় নিশ্চয়ই। একদম। যদি কোনো একটা জিনিসের কোনাও ঠেকে যায়, আঘাত একটু লাগলে হাড়গুলো ভেঙে যাবে। তাহলে একটা কথা তো পরিষ্কার অভিজিৎ, ওই কৈলাস অসাবধানে তার হাড় ভাঙেনি, অন্য কেউ জোর জবরদস্তি করেছে কৈলাসের সঙ্গে। একদম ঠিক বস, আমার মনে হচ্ছে খুনি জানতোই না যে কৈলাসের এ রেয়ার ডিজিজ আছে। ওকে জোর জবরদস্তি করেছে, ওর মনে হয়েছে যে একে খুনের বদলে আত্মহত্যায় কনভার্ট করা সম্ভব। বস, এই যে এটা হচ্ছে ওর ইন্ডেক্স ফিঙ্গার, এটা নিজের ইচ্ছায় ট্রিগারে যায়নি। খুনি জবরদস্তি করে এই আঙুলটা ট্রিগারে রেখেছে আর আঙুলে চাপ দিয়ে বন্দুকটা চালায়, আর এই জবরদস্তির কারণেই আঙুলটা ভেঙে যায়। অনেক লম্বা প্ল্যান করেছিল ওই খুনি। হয়তো খুনি সে সময় গোডাউনে লুকিয়েছিল আর দয়া দেখতে পেয়ে গেছে। হতে পারে। ওই সবজি ট্রাকের ব্যাপারে কি জানতে পেরেছো? স্যার, পঙ্কজ চেষ্টা করছে ট্রাকের ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য। এমন ট্রাকওয়ালাদের খুঁজছে যারা সবজি নিয়ে যাওয়ার জন্য ট্রাক ভাড়া দিয়ে থাকে। দেখ তো কি হলো, দেখ 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 গিয়ে দেখ কি হলো, তাড়াতাড়ি। দেখ কি হয়েছে? কিছু নেই এখানে। আরে ওই সিআইডি লোকটার আবার জ্ঞান ফিরে আসলে তো, দেখ ভালো করে, দেখ, চল। যা। আরে বাচ্চাগুলোকে দেখ, আরে তাড়াতাড়ি। দেখছি এক্ষুনি, এদিকে গিয়ে।
বাচ্চাগুলো রাজু, আরে বল না কেউ, কি হলো কি? আরে ওই অমর, আরে কি হলো? রাজু, আরে পালিয়ে গেছে, বাচ্চাগুলোও নেই। পরিষ্কার বোঝা যাচ্ছে এটা আত্মহত্যার কেস, কিন্তু আপনারা এমন করে প্রশ্ন করছেন যেন খুন করা আর হয়েছে। আমি যদি এখন এটা বলি যে এটা সুইসাইড নয় মার্ডার, তো মার্ডার? হ্যাঁ মার্ডার। এটা শুধু মার্ডারই নয়, এই কৈলাস আর সুনিধি ক্রিমিনালও ছিল। ওরা শিশু পাচারের কাজ করত। বাচ্চাদের পাচার করা? হে ভগবান, কি যে হচ্ছে আমাদের পাড়ায়। আরো অনেক কিছু হচ্ছে এখানে। আপনাদের মধ্যে কেউ কৈলাসের বাড়িতে অচেনা কাউকে আসতে দেখেছিলেন? কোনো নতুন লোককে? স্যার আমরা তো সারাদিন কাজ নিয়েই পড়ে আছি, আমরা কি করে জানবো কে কার সঙ্গে দেখা করতে আসে আর কে কার সঙ্গে নয়? বাহ, না কেউ কিছু দেখেছে আর না কেউ কিছু শুনেছে, আর না আপনারা বলতেও রাজি। ওই 3 বাঁদরের কথা আমার মনে পড়ে গেল, যারা না খারাপ দেখে, না খারাপ শোনে, আর না খারাপ বলে। অদ্ভুত আপনারা। আরে ওই যে গাড়িতে পালাচ্ছে, ওইদিকে দেখ। আরে ওই মোটু থাম! চল 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 চল। স্যার, স্যার ওই বাড়ির ভিতর নতুন কিছু তো পাইনি। এই এই ঘুঙুর পেয়েছি, যেটা হয়তো নতুন। ঘুঙুর? এই সুনিধি ডান্সার ছিল নাকি? না স্যার, সুনিধি নয়, কৈলাস। ও ভারতনাট্যম শিখতো। কৈলাস ভারতনাট্যম শিখতো, সুনিধি নয়? হ্যাঁ স্যার, কৈলাসই শিখতো। প্রত্যেক বুধবার টিচার আসতেন হলুদ রঙের স্কুটারে। আচ্ছা, বাকি কিছু তো আপনার মনে নেই। এটা এত ডিটেলে আপনার কি করে মনে আছে? কারণ আমি নিজেই নাচ শিখতে চেয়েছিলাম, এই জন্য কৈলাসের কাছে টিচারের নাম্বার চেয়েছিলাম, কিন্তু ও কিছুতেই দিল না। তাই একদিন আমি টিচারের কাছে চলে গেলাম, ওনাকে বললাম ডান্স শিখতে চাই, কিন্তু উনি বললেন ওনার কাছে সময় নেই। আই সি। আমরা একটা ভালো প্রমাণ পেয়ে গেলাম এখান থেকে। এই কৈলাস তো ডান্স শিখতেই পারে না, ও তো হাড়ের রোগ ছিল। স্যার হতে পারে এই ভরতনাট্যম টিচার ওই গ্যাংয়েরই মেম্বার, যারা এই অপরাধে যুক্ত। এক্স্যাক্টলি। এখানে ডান্স শেখাতে প্রত্যেক বুধবারে আসতো না? চেকপোস্ট থেকে গত 3টে বুধবারের ফুটেজ তুমি বের করো। হলুদ রঙের স্কুটি করে কজন মহিলা এসেছেন, ওদের মধ্যে কেউ একজন হবে এই ডান্স টিচার। হ্যাঁ পঙ্কজ, কি জানতে পারলে সুনিধি আর কৈলাসের ফোন রেকর্ডার ব্যাংক থেকে? বিশেষ কিছু নয়, খুবই চালাক। আচ্ছা, ওই সবজি ট্রাকের ব্যাপারে কি জানতে পারলে?
পালিয়ে গেছে সিআইডি লোকটা। আরে বাচ্চাগুলো কেউ নিয়ে গেছে, খোঁজ খোঁজ তাড়াতাড়ি খোঁজ, তাহলে প্রাণ যাবে আমাদের। চল স্যার, ওই কৈলাসের ডান্স টিচারের হলুদ স্কুটার পাওয়া গেছে, যেটা সে প্রতি বুধবার আসতো। এই আরটিও থেকে ডিটেলসটা বের করেছো? হ্যাঁ স্যার, নমিতা নামের কোনো মেয়ে। আর এ কোনো ডান্স টিচার না, বরং একটা ম্যাটারনিটি হসপিটালে নার্সের কাজ করে। এটা কি রক্ত? আপনার তো ব্যথা লেগেছে, এভাবে দাঁড়িয়ে থাকলে পড়ে যাবেন। কত রক্ত বেরোচ্ছে, আপনার একটুও কষ্ট হচ্ছে না? বাবু, তুমি এখানে কার সাথে থাকো? একলা থাকো? না না, মা আর বাবা আছে তো, কিন্তু আজ ওরা শহরে গেছে, কারণ কৃষকদের র্যালি আছে তো, তাতে অংশ নিতে। ও, তাহলে তো আমার এখানে থাকাটা ঠিক হবে না, কারণ আমার জন্য এই বাচ্চাটাও যেন বিপদে না পড়ে যায়। আরে আরে, আপনি বাইরে যাচ্ছেন এখন? বাবু, আমাকে যেতে হবে এখান থেকে। হ্যাঁ, ঠিক আছে, প্রথমে কিছু খেয়ে নিন, শক্তি পাবেন, তারপরে চলে যাবেন। বাবা সবসময় বলে বাড়িতে আসা অতিথি একদম ভগবানের মতো হয়, তাকে না খাইয়ে পাঠাতে নেই। খুব ভালো কথা বলে তোমার বাবা। আচ্ছা বাবু, একটু একটু দুধ পাওয়া যাবে এই ছোট ছোট বাচ্চাগুলোর জন্য? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আরে, বস, নমিতার খুন 1 ঘন্টা আগে হয়েছে, তোমাদের ওখানে পৌঁছে যাবার ঠিক 1 ঘন্টা আগে। 1 ঘন্টা আগে? তার মানেটা কি স্যার? এর মানে হলো এটাই ফেডরিক, যে খুনি অনেক বড় প্ল্যান করেছিল কৈলাস আর সুনিধিকে মারার জন্য, কিন্তু নমিতাকে মারার জন্য এত তাড়াহুড়ো কেন?
এত তাড়াহুড়ো করছিল কেন? আরে চাইলে তো ওদের দুজনের সঙ্গে মেরে ফেলতে পারতো। হ্যাঁ স্যার, 20 ঘন্টা পরে ও নমিতাকে খুন করে আর এতগুলো প্রমাণও রেখে যায়। এর কি মানে হতে পারে? অভিজিৎ, খুনি নমিতাকে মারতে চায়নি। নিশ্চয়ই এমন কিছু ঘটেছিল যার জন্য ওকে লাস্ট মোমেন্টে ডিসাইড করতে হয়েছিল নমিতাকে মেরে ফেলার জন্য। কিন্তু এমন কি কারণ ছিল ওই খুনিটার? স্যার আমার মনে হয় স্যার এই নমিতা আবার আমাদের কাছে আসছিল না তো? বা হয়তো খুনি এটা জানতে পেরে গিয়েছিল যে আমরা নমিতার কাছে যেতে পারি। খুনি প্রতিবেশীদের মধ্যেই কেউ একজন। ও আমাদের কথা শুনে ফেলেছিল, তাই আমরা নমিতার বাড়িতে যাওয়ার আগেই খুনি ওখানে পৌঁছে যায় আর নমিতাকে খুন করে দেয়। একটা কাজ করি, আমরা সব প্রতিবেশীদের ঠিকুজি খুঁজে বের করতে হবে। আঙ্কেল, আঙ্কেল, তোমাদের শত্রুতা আমার সাথে। বাচ্চাটাকে ছেড়ে দাও। আঙ্কেল, আঙ্কেল, বাচ্চাকে ছাড়! হ্যাঁ অভিজিৎ, স্যার, সমস্ত প্রতিবেশীদের ফোন আমি ট্র্যাক করে দেখলাম, কেউই তো স্যার নমিতাকে কোনো ফোনই করেনি, আর দুজনের কাছে তো ফোনই নেই। তার মানে খুনি যখন খুন করতে গিয়েছিল তখন মোবাইল ফোন সঙ্গে নিয়ে যায়নি। আর কি জানতে পেরেছো প্রতিবেশীদের কাছে? স্যার সবারই কিছু না কিছু রোগ আছে। কারোর হাই প্রেশার রয়েছে, কারোর ডায়াবেটিস রয়েছে। আর স্যার, দুজনের শরীরে পেসমেকার বসানো আছে। আচ্ছা, পেসমেকার লাগানো আছে। তাহলে অভিজিৎ, যাদের পেসমেকার লাগানো আছে তাদের কাছে তো স্মার্টফোন থাকবে না, কারণ যদি কোনো স্মার্টফোন পেসমেকারের কাছাকাছি চলে আসে তখন পেসমেকার বন্ধ হয়ে যায়। কারা এই দুজন? স্যার, এই জীবন আর মহেশ, এদের কাছে কোনো মোবাইল ফোন নেই। জীবন আর মহেশ? তাহলে এদের পেসমেকার ট্র্যাক করা যাক। আপনার জন্য অপেক্ষা করছিলাম স্যার। বাচ্চাটা কোথায়? ভেতরেই রয়েছে। বস, একে কি করবো? মেরে দাও ওকে।
স্যার তুমি ঠিক আছো? স্যার বাচ্চা বাচ্চা কোথায় বাচ্চা? ব্যাস, জীবন, আর এগুলো বাচ্চাদের যে কি হতে পারে সেটা নিশ্চয়ই বলে দিতে হবে না? জীবন তোমার খেলা শেষ হয়ে গেছে, এবার চুপচাপ তুমি আমাদের কাছে সারেন্ডার করো। দেবে, বেশি কথা নয়। দয়া, দয়াকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে। কেউ কোথাও যাবে না, এই, বেশি চালাকি করো না। তোমরা সিআইডির লোকেরা এখানে এলে কি করে? সিআইডি অপরাধীর কাছে পৌঁছানোর রাস্তা নিজেরাই খুঁজে নেয়, আর এবার সেই রাস্তা বলে দিয়েছে তোমার বুকে যেটা বসানো আছে সেই পেসমেকারটাই। ওই বলেছে। পেসমেকার? হ্যাঁ পেসমেকার। তুমি কি ভেবেছিলে তোমার পেসমেকার শুধু তোমার হার্টবিটটাই রেকর্ড করে? আরে তার সাথে সাথে এটাও রেকর্ড রাখে যে তুমি কোথায় যাচ্ছ আর কোথা থেকে আসছো, বুঝেছো? ব্যাস, আমরা খোঁজ পেয়ে গেছি। নমিতার খুনের সময় তুমি ওর বাড়িতেই ছিলে। জীবন বাবু, সুনিধি আর কৈলাস বাবুর মৃত্যুর সময়ও আপনি ঘুমোচ্ছিলেন না, আপনি জেগেছিলেন। সেটাও আপনার পেসমেকার আমাদেরকে জানিয়েছে। আমি যদি ওকে না মারতাম ও আমাকে মেরে দিত, আমার সমস্ত ব্যবসা নষ্ট করে দিচ্ছিল। সেই জন্যই আমি ওকে মেরে আত্মহত্যা দেখিয়েছিলাম। আপনি তো ভাবতেই পারেননি তাই না যে সিআইডির টিম আপনার এই ডেরা পর্যন্ত পৌঁছে যাবে আর আপনার খেলা শেষ করে দেবে। সবই তোমাদের অফিসার দয়ার জন্য হয়েছে। ভুল সময়ে ভুল জায়গায় পৌঁছে গিয়েছিল। হ্যাঁ, দয়ার একটা পুরনো অভ্যেস। অপরাধের কাছে পৌঁছানোর জন্য দয়া ভুল সময় আর ভুল জায়গাতে পৌঁছেই যায়। কি দয়া, ঠিক বলছি তো আমি? দয়া, 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 জীবন, যারা ঠিক করে নিজের মাকে চিনতে পারেনি তাদেরই জীবন তুমি নষ্ট করতে যাচ্ছিলে। জানি না তুমি কতগুলো নিরীহ শিশুর প্রাণ নিয়েছো। এর থেকে নিকৃষ্ট অপরাধ কিছু হতে পারে না। ফাঁসির থেকেও যদি কোনো বড় শাস্তি পৃথিবীতে থাকতো না, সেটাও তোমার জন্য কম হয়ে যেত। চলো, তোমরা ওই বাচ্চাদের সামলাও। টিকু, তুমি আমাদের অনেক সাহায্য করেছো, খুব ভালো বন্ধু তুমি। আবার দেখা হবে। ওকে আঙ্কেল। নিজের খেয়াল রেখো। হ্যাঁ, অভিজিৎ, দয়াকে হসপিটালে নিয়ে যাও। ইয়েস স্যার। আরে বাবা, হসপিটালে যেতে হবে না, আমি ঠিকই আছি, যাওয়ার কোনো প্রয়োজন না না নেই। দয়া, স্যার যখন অর্ডার দিয়েছে তোমাকে হসপিটালে নিয়ে যেতেই হবে। ভাই, চলো। একটা কাজ করি, হসপিটালে গিয়ে তারপর ব্যান্ডেজ ফ্যান্ডেজ করে বেরিয়ে আসি। আমি তো বলবো তুমি অ্যাডমিট হয়েই যাও। ভালোই হবে তাহলে যদি ওখানকার কোনো লেডি ডক্টরের সঙ্গে তোমার বিয়েটাও হয়ে যায়। হ্যাঁ, আরে এখানে একটা মাছের ঝাঁক রয়েছে, তাড়াতাড়ি জাল ফাল ফাল না। আরে তাড়াতাড়ি। এই টান টান। আরে টান না সবাই। টান টান, কি ভারী টান টান টান। আরে দেখ কত টাকা উঠেছে। আরে আমার কপাল তো খুলে গেছে রে। আর নে জাল ফাল, আরো অনেক টাকা পাওয়া যাবে। আরে টান না, একটু টান না, একটু। আরে
লাশ। হ্যাঁ ফ্রেডি, কিছু পাওয়া গেল এদের পকেটে? স্যার এই দুটো আধার কার্ড পেয়েছি, একজনের নাম মদন আর এর নাম রাজু। আর কিছু? না স্যার, এখন অবধি আর কিছু পাইনি। ঠিক আছে, এদের দুজনের অ্যাড্রেস নোট করো। স্যার হুম? এই দেখুন, এটাও জলে ছিল? নোটের বান্ডেল স্যার। জলের মধ্যে টাকাগুলো কেউ কেন ফেলবে? আপনারা শুধুমাত্র ওই দুটো লাশই পেয়েছেন? না মানে কোনো টাকা পাওনি তাই তো? স্যার এরা নিশ্চয়ই কিছু লুকাচ্ছে। দেখো, এটা মার্ডার কেস। যা কিছু লুকিয়েছো চুপচাপ দিয়ে দাও, না হলে এভিডেন্স লুকানোর জন্য তোমরা কিন্তু সবাই জেলে যাবে। আছে আর কিছু? একই নদীতে এই দুজনের বডি আর এত টাকা, কোইন্সিডেন্স তো নয়। এরা দুজনে যেই হোক না কেন, এদের এই পয়সার সঙ্গে কোনো সম্পর্ক আছে মনে হচ্ছে। আমার তো মনে হচ্ছে টাকার জন্যই এসব হয়েছে। চলো এই ব্রিজটায় গিয়ে দেখি। স্যার মনে হয় কোনো বড় গাড়ি এসে ধাক্কা দিয়েছে। এই টায়ারের চিহ্ন দেখে তো মনে হচ্ছে কোনো ট্রাক এসেছিল। আমি শিওর যে ওই টাকার ক্রেটগুলো এই ট্রাকে করেই এসছে। কোনো চার চাকায় তো কেউ নিয়ে আসবে না এতগুলো ক্রেট। স্যার রক্তের দাগ স্যার। রক্ত? রেলিং এ রক্ত। কেউ মনে হয় দুজনকে গুলি মেরে রেলিং দিয়ে টপকে দিয়েছে নদীতে। যদি গুলি চালানো হয় তো আশেপাশে গুলি চালানোর চিহ্নও পাওয়া যাবে। দেখো তো কিছু পাওয়া যায় কিনা। দয়া, এখানে অনেকগুলো গুলির চিহ্ন দেখতে পাচ্ছি। তার মানে এখানে প্রচুর গোলাগুলি হয়েছে। মানে কেউ দৌড়ে পালাচ্ছিল আর পিছন থেকে কেউ গুলি চালাচ্ছিল। কিন্তু স্যার ওই দুটো বডিকে দেখে তো মনে হচ্ছে কেউ সামনে থেকে শুট করেছে। স্যার কিন্তু এখান থেকে কেউ কিভাবে ঝাঁপ দিতে পারে? দেখো, রক্ত ওখানেও আছে আর এখানেও আছে। আচ্ছা, এমনটা নয় তো যে রাজু আর মদন ছাড়া কাল রাতে তৃতীয় কারো গুলি লেগেছিল এখানে? স্যার জেলেরা তো দুটোই বডি পেয়েছে, তৃতীয় কিছু কোথায় গেল সেটা? গন্ডগোল তো এখানে রয়েইছে। একটা ট্রাক এখানে এসে অ্যাক্সিডেন্ট করে, দুজনকে গুলি করে আর তাদের নদীতে ফেলে দেওয়া হয়। আর ওই টাকায় ভরা ক্রেট সেটাও। আর তৃতীয় ব্যক্তি উধাও। এটাও তো হতে পারে যে ট্রাক মদন কিংবা রাজু চালাচ্ছিল। হ্যালো অফিসার্স, মাইসেলফ জয়ন্ত খোসলা, ইন্টেলিজেন্ট ব্যুরো।
এখানে কি ব্যাপারে? আমি একটা প্রায়োরিটি কেসে কাজ করছি। আমি ঠিক পেয়েছিলাম যে এখানে অনেক বড় একটা ইলিগাল কনসাইনমেন্ট আসার কথা। আমি আশপাশের সমস্ত মেজর হাইওয়ে আর জাংশনে চেকিং এর বন্দোবস্ত করেছি, কিন্তু লোকাল পুলিশ সেখান থেকে কিছু পায়নি। একটু খুলে বলবেন? আমি খবর পেয়েছি আপনারা কিছু ক্রেডিট পেয়েছেন, পুরো নোটে ভর্তি। হ্যাঁ, পাওয়া তো গেছে। আপনি একটু বলবেন যে আপনি কোন কেসে কাজ করছেন? আমরা এখানে টাকা ছাড়া দুটো ডেড বডিও পেয়েছি। এদের মধ্যে কি কোনো কানেকশন আছে নাকি? তার আগে আমাকে ওই নোটগুলো দেখতে হবে, তারপরেই হয়তো আমি আপনাদের কিছু বলতে পারি। ঠিক আছে, চলুন আমাদের সঙ্গে। এই সমস্ত নোটগুলোই হলো নকল নোট। হ্যাঁ, কি নকল? নকল? আগে হ্যাঁ, আমি আর আমার টিম বহুদিন এই কেসে রয়েছি। বর্ডারের কাছে একটা অনেক বড় কনসাইনমেন্ট স্মাগল হয়েছে, কোটি টাকার নকল নোট। সমস্যা হচ্ছে এই নকল নোটগুলোকে বোঝা মুশকিল যে কোনটা আসল আর কোনটা নকল। আচ্ছা, এই নকল নোটের কনসাইনমেন্ট কোথায় যাচ্ছিল? কোথায় যাচ্ছিল, কোথা থেকে আসছিল কিচ্ছু জানি না। ইনফরমেশন পাওয়া মাত্রই আমরা একটা টিম তৈরি করি। অফিসার বলজিৎ ওই টিমটা লিড করছিল। কোনো গ্যাং কারোর উপর সন্দেহ আছে আপনার? আগে হ্যাঁ, বলজিৎ একটা গ্যাংকে সন্দেহ করত। ও পুরো প্ল্যানিং করেছিল সেখান থেকে কিছু ইনফরমেশন বার করার। কিন্তু ওর উপর অ্যাটাক হয় আর গুলি করা হয়। ও, তাহলে বলজিৎ বেঁচে আছে, এখন হসপিটালে আছে, ক্রিটিক্যাল কন্ডিশন। অবিনাশকেও বলজিৎই হায়ার করেছিল এই কেসের জন্য, কিন্তু অবিনাশও নিখোঁজ। শেষবার অবিনাশকে আপনারা কবে কন্ট্যাক্ট করেছিলেন? কাল রাতে। ওর একটা মেসেজ এসেছিল যে একটা অনেক বড় কনসাইনমেন্ট অন দ্য ওয়ে, ও তাকেই অনুসরণ করছে। আর ওই অপারেশনের ব্যাপারে কিছু ইনফরমেশনও পেয়েছিল, কিন্তু ও কাল রাত থেকে নিখোঁজ, কিছু খবর নেই ওর। কাল রাতে রোডে মদন আর রাজুর সঙ্গে অন্য কেউ ছিল, তাহলে ওই তৃতীয় ব্যক্তি অবিনাশ নয় তো? কিন্তু ও যদি বেঁচে থাকে তাহলে গেল কোথায়? আমার ওবির কিছু হতে পারে না। আপনারা প্লিজ কিছু একটা করুন আর আমার স্বামীকে খুঁজুন প্লিজ। হ্যাঁ, ওর বেঁচে থাকাটা অত্যন্ত জরুরি। অবিনাশের কাছে অনেক ক্রিটিক্যাল এভিডেন্স রয়েছে, আমাদের খুব তাড়াতাড়ি ওকে খুঁজে বার করতে হবে, অন্তত ওদের খুঁজে পাওয়ার আগে। দেখো প্রীতি, তোমার হাজবেন্ড অবিনাশ একদম ঠিক আছে, চিন্তা করো না। অভিজিৎ, এই অবিনাশ নিশ্চয়ই প্রীতির সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে। স্যার, এই কথা নিশ্চয়ই তারাও জানে যারা অবিনাশকে খুঁজছে। হ্যাঁ, আর অবিনাশকে খোঁজার জন্য ওরা এটার সুযোগও নিতে পারে। মানে প্রীতি প্রাণের সংশয় আছে। স্যার, যতক্ষণ না অবিনাশকে পাওয়া যাচ্ছে, ও যদি বিরতে থাকে তাহলে সেফ থাকবে। ঠিক আছে অভিজিৎ, তুমি আর পঙ্কজ এর সঙ্গে মিলে অবিনাশের খোঁজ করো, আর দয়া ফেডরিক আর পুরবিকে নিয়ে রাজু আর মদনের ঠিকুজি বের করো। স্যার, এই ব্রিজটা তো ওখানে, আর জলের ফ্লো এইদিকে স্যার, ঘাটের দিকে। অবিনাশের বডি না ওই ডাইভার্সরা পেয়েছে আর না ওই মৎস্যজীবীরা। আশা করা যায় ও হয়তো সাঁতরে পারে এসেছে আর এখানেই কোথাও আছে, কিন্তু কোথায় যেতে পারে? স্যার, অবিনাশ খুব খারাপভাবে জখম ছিল। ও যদি এখানে আসে তাহলে গ্রামবাসীরা নিশ্চয়ই দেখেছে ওকে। একবার জিজ্ঞেস করে দেখবো। আরে ভাই শোনো একটু। হ্যাঁ আমরা সিআইডি থেকে। হ্যাঁ আরে ভয় পেও না, একটা লোককে পাওয়া যাচ্ছে না, তাকে আমরা খুঁজে বেড়াচ্ছি, একটু সাহায্য করো আমাদের। আচ্ছা স্যার। এই লোকটা না, এখানে আশেপাশে কোনো হসপিটাল আছে? ওরে বাবা, হাসপাতাল তো অনেক দূরে, প্রায় 30 কিলোমিটার, ওই তো পাশের গ্রামে। স্যার, তো অনেক দূরে, আরো খুব বেশি আঘাত লেগেছিল। ইম্পসিবল স্যার। আচ্ছা, তোমরা যখন এখানে এসেছিলে আজ সকালে মাছ ধরার জন্য, তখন এই গ্রামে কি তোমরা অচেনা কাউকে ঘুরে বেড়াতে আরে না দেখেছিলে? না, আমরা সকালে মাছ ধরতে আসি না। দুজন জেলে আছে যারা সকাল সকাল মাছ ধরতে আসে, কিন্তু স্যার আসল কথাটা হলো যে ওদের মধ্যে যদি কেউ কিছু পেতো তো সারা গ্রাম জেনে যেত সেটা। আরে দাদা, সেটা আমরা খুঁজে বের করে নেব, তুমি শুধু
কিছু বলুন না। এক মিনিট। সারিকা, এই কাপড়ে তো কিছু পাওয়া গেল না, কিন্তু এই যে ক্রেটগুলো আছে না, এই ক্রেটস থেকে নিশ্চয়ই কিছু পাওয়া যাবে। কি? এই দেখো, মার্কারি, নাইট্রোজেন অক্সাইড, সালফার প্যারক্সাইড, আরো অনেক ধরনের কেমিক্যাল রেসিডিউস এর মধ্যে থেকে। তার মানে এই ট্রেডস এমন জায়গা থেকে এসেছে যেখানে এইসব কেমিক্যাল পাওয়া যায়। এরকম কোন জায়গা হতে পারে? মনে হচ্ছে আমি জানি, কারণ আমি অনেকবার পড়েছি যে কিছু লোকের লাংস এর মধ্যে এই সমস্ত ধরনের কেমিক্যাল রেসিডিউস থাকে। আর জানো, ওই লোকগুলো কোল মাইন্সের আশেপাশে থাকে অথবা কোল মাইন্সে কাজ করে, কারণ এই সমস্ত ধরনের রেসিডিউগুলো হচ্ছে কোল মাইন্সের বাই প্রোডাক্ট। এগুলো তার মানে কোনো কোল মাইন্সের পাশে রাখা হয়েছিল। কিন্তু সারিকা, প্রশ্নটা হচ্ছে এই যে এই ধরনের কোল পাওয়ার প্ল্যান্ট এই শহরে আছে কোথায়? আছে তো স্যার, মানে শহরে নেই, কিন্তু শহরের একটু বাইরেই। ওকে, জানতে শুধু এটাই হবে যে এই ক্রেটস ওখান থেকে ট্রাকে কি করে এলো। রাইট ইউর সারিকা, রাইট। এটা খোঁজ নিতে হবে যে এই ক্রেটস গুলো কোল মাইন্স থেকে ওই ট্রাকে এলো কি করে। স্যার, শঙ্কর আর রঘু এই দুজন লোক, ওরা সকাল সকাল বোট নিয়ে বেরোয়। শঙ্কর সে তো তার গায়ে গেছে, আর রঘু রইলো যে সকাল সকাল বোট নিয়ে বেরোয়। রঘুকে জিজ্ঞাসা করে দেখুন, হয়তো কিছু পেতে পারেন। আসুন স্যার, এই তো এই পাশেই ওর বাড়ি। এইটা হচ্ছে ওর বাড়ি। এই রঘু, এই দেখ কারা এসেছেন। এই রঘু, দরজাটা খুললাম, তোর সঙ্গে কথা বলতে এনারা এসেছেন। আরে কি করছিস কি? আরে কি হয়েছে, বাড়িতে নেই নাকি? আরে আমি ডাকছি তো। আরে মরণ দশা গেলি কোথায়? এই রঘু, কি হয়েছে? কি হয়েছে? আরে তোর সাথে কথা বলতে চান সিআইডি লোক। সিআইডি? হ্যাঁ। কি হয়েছে স্যার? কিছু না একটু কথা ছিল, ভিতরে যেতে পারি? স্যার, এখানেই কথা বলি না, কি হয়েছে? এই অবিনাশ নামের একটা লোককে আমরা খুঁজছি। কাল নদীতে মনে হয় ডুবে গেছিল। আজকে সকালে যখন তুমি নদীতে নৌকো নিয়ে গিয়েছিলে তখন কি কাউকে দেখতে পেয়েছিলে ওখানে? অসুস্থ বা কোনো লাশ? লাশ? না তো স্যার, আমি তো ওখানে কিচ্ছু দেখিনি। স্যার, ব্যাপারটা হলো আমি তো আর যাইনি মাছ ধরতে। কাল রাতে তুমি তাড়াতাড়ি বাড়িতে ফিরে এসেছিলে, কারণ আজ সকালে তোমার নৌকো নিয়ে নদীতে যাওয়ার কথা ছিল। এসব জানি আমরা, কি বলছো তুমি? আমার শরীরটা ভালো ছিল না তো স্যার, এই জন্য যাইনি। এই, তুই সিআইডির লোকেদের এখানে কেন নিয়ে এসছিস? আমি তো কিছুই জানি না স্যার। এক মিনিট, সত্যি বলছো তো তুমি? আরে স্যার, একই কথা যদি বারবার জিজ্ঞেস করেন তো কি আর বলবো। ঠিক আছে, কোনো ব্যাপার না, কিছু মনে পড়লে তুমি আমাদের বলো কিন্তু। হ্যাঁ। থ্যাংক ইউ। কেন নিয়ে এসছিস সেখানে? যা এখন, পালা এখান থেকে। ভালো হয়েছে তুই মুখ খুলিসনি। আমি কিচ্ছু করিনি, আমায় ছেড়ে দাও। সেদিন তুই যদি ওই বেটাকে ওইখানেই খতম করে দিতিস তাহলে তো ঝামেলাই হতো না, বুঝলি? কিন্তু না, তোকে তো ওকে বাঁচাতে হতো। আমি কি করে জানবো যে আমি ভাবলাম। তুমি আমাদের মিথ্যে কথা বলছিলে? হ্যাঁ, আমার বউ বাচ্চাকে যদি মেরে দিত তো আমি কি করতাম? ওই লোকটাকে তুমি দেখেছিলে? হ্যাঁ, আমি তো বার করে আনলাম ওকে। কোথায় ও? আমি কি জানি, মলম টলম লাগিয়ে আমি ঘরে শুয়ে এসেছিলাম, ঠিক হয়ে গেল, আর জানতেই পারিনি কখন উঠে চলে গেছে। কি? কোথায় গেছে ও? স্যার, আমি আর কিচ্ছু জানি না, আমি কোত্থেকে বলবো? স্যার এবার কি করব? স্যার, এই হলো আমাদের কোল পাওয়ার প্ল্যান্ট। এর আশেপাশে টোটাল 4টে ওয়্যার হাউস আছে যেখানে ওগুলো থাকতে পারে। এইটা তো আমরা চেক করেছি, এবার বাকি রইলো 3টে। আর স্যার, এই 3 ওয়্যার হাউস থেকে এই 2টো ওয়্যার হাউস প্ল্যান্ট থেকে অনেকটাই দূরে। এর আর ফ্লাওয়ার প্ল্যান্টের মধ্যে অনেকগুলো বাড়ি রয়েছে, তো এখান থেকে কেমিক্যালস ক্রেট অব্দি পৌঁছানো প্রায় অসম্ভব। বাকি রইল এইটা, এটা পাওয়ার প্ল্যান্টের থেকে খুব কাছাকাছি, আর এর আশেপাশে অনেকটা খোলা জায়গাও আছে, ওখানেই গিয়ে দেখি।
আপনারা কারা? কেন তোমাদের মিশনে ডিস্টার্ব করলাম না তো? মিশন? নাটক করো না, আমরা সব জানি তোমরা কিসের বিজনেস করছো। বিজনেস? এটা আপনি কি এসব আপনারা কি? এখানে ফল আর সবজির কাজ হয় স্যার। ক্রেট চেক করো। আপনারা কারা? হ্যাঁ, 1 মিনিট, নিজের জায়গায় দাঁড়িয়ে থাকো। সিআইডি থেকে আসছি আমরা। না স্যার, এখানে কিছুই নেই। না স্যার। স্যার এখানে সবজি টবজিরই বিজনেস হয় স্যার। আমরা তোমাদের এই ক্রেটে জাল নোট পেয়েছি। হ্যাঁ, জাল নোট? হ্যাঁ, জাল নোট। এখন ঠিকঠাক বলো যা কিছু জানো। হ্যাঁ, স্যার আমি বুঝতেই পারছি না আপনারা কি বলছেন। আমি যতদিন ধরে এখানে কাজ করছি ততদিন ধরে সবজি আর ফলই এখান থেকে নিয়ে যাওয়া হয়। হ্যাঁ স্যার, ফল আর সবজিরই কাজ হয় এখানে স্যার। এই দুজনকে চেনো? আরে এরা হলো রাজু আর মদন, আমাদের ট্রাক ড্রাইভার্স। কিন্তু স্যার এদের হয়েছেটা কি? এদেরকে কেউ খুন করেছে। স্যার আমি সত্যি বুঝতেই পারছি না যে আপনারা কি বলছেন। এখান থেকে যে কোনো মাল যা ট্রাকে লোড করা হয় তুমি নিজে চেক করো। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি প্রত্যেকটা ক্রেট নিজে চেক করি। এক একটা ক্রেট নিজে চেক করো। হ্যাঁ, ইয়েস স্যার। তার মানে ট্রাক এখান থেকে বেরোনোর পরে মাঝ রাস্তায় এই ক্রেটের মধ্যে ওই জাল নোট ভরা হয়। আচ্ছা, একটু রেজিস্টারটা চেক করে বলো যে রাজু আর মদন মাল ডেলিভারি করতে কোথায় যাচ্ছিল। হ্যাঁ স্যার বলছি। স্যার রেজিস্টারে তো এই অ্যাড্রেসই দেওয়া ছিল। ট্রাক্টর তো এখানেই আসার কথা। কিন্তু স্যার এটা তো বিয়ে বাড়ি মনে হচ্ছে। তাহলে ওই নকল নোটের কনসাইনমেন্ট এখানে বিয়ের মণ্ডপে কেন? স্যার আমি ম্যানেজারকে ডেকে আনি গিয়ে, ওকেই জিজ্ঞেস করা যাক। যাও। স্যার। মানে হ্যাঁ স্যার। এই বিয়েতে যে সমস্ত ফ্রুটস আর ভেজিটেবলস এর স্টকের অর্ডার কি আপনি করেন? না স্যার, ও তো যারা ফ্যামিলি ম্যারেজ অ্যারেঞ্জ করে তাদেরকে দিয়েছিলাম। আমি তো শুধুমাত্র লোকেশন রেন্টে দিই। আচ্ছা, ওই ফ্রুট আর সবজিতে নকল নোটও থাকে? নকল নোট? স্যার এ ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই। আপনি বিয়ের এখানে অস্বাভাবিক কিছু দেখেছেন বা শুনেছেন? না স্যার। পঙ্কজ যে ফটোটা পাঠিয়েছে ওটা দেখাও। এদের দুজনের মধ্যে কাউকে দেখেছিলে এখানে? না স্যার। স্যার এখানে তো বিয়ের আড়ালে অন্য কিছুই চলছে। আমি কি বলছিলাম স্যার, একবার পরবধূকে গিয়ে ডিস্টার্ব করা যাক। কাল এখানে যাদের বিয়ে হয়েছিল ওদের পুরো ডিটেল চাই আমার। ওকে স্যার। বুঝতে পারছি না অবিনাশ আহত অবস্থায় কোথায় যেতে পারে, আর ও এখনো কারোর সঙ্গে কন্ট্যাক্ট কেন করেনি। আমি তো বুঝতে পারছি না কাকে ভরসা করব কাকে করব না। যতক্ষণ না আমরা ওকে খুঁজে পাচ্ছি ততক্ষণ আমাদের শান্তি নেই। একটা তো ফোন করতে পারতো আমাকে, কি জানি এখন কোথায় আছে। দেখো প্রীতি, আমার মনে হচ্ছে ও তোমাকে এই জন্যই ফোন করেনি, কারণ ও চায় না যে তুমি যাতে বিপদের মধ্যে পড়ো। স্যার স্যার ওই জেলের বাড়িতে যে লোকটা মারা গেছিল ওর ফোন আমি অনেকক্ষণ ধরে অ্যানালাইজ করছিলাম। তো কিছু পেলে? স্যার খুব অসুবিধা হচ্ছিল কারণ ফোন খালি ছিল, সব ডিলিট করে দিয়েছিল। কিন্তু স্যার আমি সফটওয়্যার দিয়ে সব রিকভার করে নিয়েছি। মানে যখন আপনি মেসেজ ডিলিট করেন ফোল্ডার থেকে তো মেসেজ ডিলিট হয়ে যায়, কিন্তু ব্যাকআপ ফাইলে গিয়ে সব সেভ হয়ে যায়, সেখান থেকে রিকভার করতে পারবেন। স্যার এই দেখুন, এ তো কোনো কোডওয়ার্ডের মতো মনে হচ্ছে। হ্যাঁ স্যার, এটা আমি ক্র্যাক করেছি। আজ থেকে যতগুলো কনসাইনমেন্ট এসেছিল এই মেসেজগুলো সেই ব্যাপারে, কিন্তু এটা এই যে এই লাস্ট মেসেজটা দেখুন স্যার। টার্গেট 4.03। তাহলে কি 4:03 কোথাও কি কিছু হতে চলেছে? বলজিৎ হসপিটালে অ্যাডমিট, রুম নাম্বার 403। স্যার তার মানে এরা নিশ্চয়ই ওকে মারতে চাইছে। 403, আমাদের এক্ষুনি ওখানে পৌঁছতেই হবে। স্যার বেড নাম্বার 3 এর ইসিজি রিপোর্ট এসে গেছে। বাকি সব রিপোর্টগুলো কিন্তু আমার 3 ঘন্টার মধ্যে চাই। ওকে স্যার।
স্যার থ্যাংক ইউ সো মাচ, আপনি আমার ভাইয়ের প্রাণ বাঁচিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো, হ্যাঁ অপারেশন সাকসেসফুল হতেই হবে। বিনয়, ইয়েস, আপনারা? আমরা সিআইডি থেকে আসছি। ভয় পাবেন না, নতুন নতুন বিয়ে হয়েছে না আপনার, তাই আমরা শুভেচ্ছা জানাতে এলাম। বাই দ্য ওয়ে, কনগ্রাচুলেশনস। আমাদের বিয়ে তো 5 বছর হয়ে গেছে। আপনার স্বামীর বিয়ে তো কালকেই হয়েছে, ওই প্যারাডাইস হলে, কি যেন সুরভির সাথে। কি কি হচ্ছেটা কি? হ্যাঁ, না, কোন বিয়ে? তুমি আরেকটা বিয়ে করেছো? আচ্ছা, তাহলে ওই মেয়েটা তোমাকে ফাঁসিয়ে দিল, তাই তো? তুমি কি বলছো? এসব কিছু হয়নি। আমার কথাটা তো শোনো। আমরা ওটাই শুনতে এসছি। হ্যাঁ, কি চলছে? দেখুন দাদা, আবার এটা বলবেন না যেন যে আপনার নাম বিনয় কুমার নয় আর আপনার বিয়ে প্যারাডাইস হলে হয়নি, বুঝেছেন? তোমার বিয়ে যদি 5 বছর আগে হয়েই থাকে, তাহলে কাল যেটা হলো সেটা কি? ভালো সুযোগ আছে, আমাদের আর নিজের বউকে সত্যি কথা বলে দাও যে সত্যিটা কি। ওই বিয়েটা নকল ছিল। নকল বিয়ে? এই নকল বিয়ে আবার কিরকম হয়? সব দেখানোর জন্য। আমি তো কাউকে চিনতামও না, এমনকি যাকে বিয়ে করেছি সেই মেয়েটাকেও নয়। বিয়েটা তো একটা প্ল্যানের অংশ ছিল। কিরকম প্ল্যান? সেসব আমি জানি না, সত্যি বলছি। আমি কাজ করার জন্য টাকা পাচ্ছিলাম, ধার শোধ করার জন্য আমার টাকার প্রয়োজন ছিল। আমার মনে হলো এই কাজটা ঠিক, ভাবলাম 2-3 ঘন্টার কাজ, তাই সেই জন্য 2 মাসে এরকম 3টে নকল বিয়ে করেছি আমি। ওই বিয়েতে অনেক বড় ক্রাইম হচ্ছিল, আর এখন তুমিও ওই ক্রাইমের অংশ। তাই যা যা জানো ফটাফট নিজে মুখ খুলে বলে দাও, না হলে তুমিও জেলে যাবে। কে তোমাকে টাকা দিয়েছিল এই কাজটার জন্য? এদের মধ্যে কেউ? না না, আমাকে তো আমার বন্ধু বলেছিল এই কাজটার জন্য। কে তোমার সেই বন্ধু, আর এখন সে কোথায়? আপনার আইডিটা দেখান, তল্লাশি করো এনার। যান। ডক্টর, আপনি কখন এসেছেন? এক্ষুনি আসছি আমি। ব্যাস, এবার সেরে যাবেন স্যার। ডাক্তারবাবু সরুন, আপনি কিছু হয়নি তো? ঠিক আছেন তো আপনি? বলজিৎ কেমন আছে? আপনারা কারা? আমরা সিআইডি অফিসার্স। ওকে কেউ মারতে চাইছে। কিন্তু ইনি তো আগে থেকে বেটার ফিল করছেন। আচ্ছা, কিন্তু ডক্টর, কি হয়েছে ডাক্তারবাবু? আরে স্যার, হ্যালো ডক্টর। আরে দেখুন দেখুন কি হয়েছে না, তাড়াতাড়ি তোলো তোলো। বলজিৎ, বলজিৎ, কি হলো? কি হয়েছে আপনার? কিছু বলুন। অবিনাশ কোথায়? বিরাজ, বিরাজ। বলজিৎ, শুনছেন? না পঙ্কজ, কিছু হয় না। ওর মুখটা দেখো, হাতগুলো দেখো, ওর অবস্থা একদম সেই রকমই হয়েছে যেরকম ডাক্তারের হয়েছে। এটা এই বিরাজকে? এই গল্পের মধ্যে বিরাজ এলো কোথা থেকে?
যদি একটু আগে আসতাম তাহলে বলজিৎকে বাঁচাতে পারতাম আমরা। বুঝতেই পারছি না স্যার, এই ডাক্তার আর ওর হলো কি? দুজনের মৃত্যুই বিষের কারণে হয়েছে। আমি দুজনেরই টিস্যু স্যাম্পল চেক করেছি, জায় ক্যাথলন বিষের জন্য এটা হয়েছে। বিষ? সেই জন্যই স্যার, ওদের হাতে আর মুখে কত দাগ পড়ে গেছে। কিন্তু আমরা সবাই তো ওখানেই দাঁড়িয়েছিলাম, বিষ ওনার বডিতে গেল কি করে? ছোঁয়ার জন্য গেছে। অভিজিৎ, এই বিষটা ছোঁয়ার সঙ্গে সঙ্গে বডিতে চলে যায়, আর সঙ্গে সঙ্গেই ব্লাড সিস্টেমে চলে যায়, আর তারপর হার্ট অ্যাটাক। মানে যখন ডক্টর এসে বলজিৎকে ছোঁয়ে তখন বলজিতের বডিতে বিষটা ছড়িয়ে যায়। কিন্তু স্যার, বিষটা ডক্টরের শরীরে কখন গেল? ওনাকেও কেউ হয়তো ছুঁয়েছে, বলজিতের রুমে ঢোকার ঠিক আগে। হ্যাঁ, কিন্তু কে? এই হসপিটালে সিসিটিভি ফুটেজ চেক করতে হবে। স্যার, এইখানেই এই লোকটা ডক্টরের হাতে পয়জন ট্রান্সফার করেছে। একদম ঠিক। স্যার, কিন্তু এই লোকটার হাতে যদি পয়জন থাকে তাহলে ওর কেন কিছু হলো না? অ্যান্টিডোট। পঙ্কজ, এই লোকটা হয়তো অ্যান্টিডোট নিয়ে থাকবে। তারপরে ওই ডাক্তার ভিতরে যায় আর ও বলজিৎকে ছোঁয়ে। কিন্তু বলজিৎ মারা যাওয়ার আগে বিরাজের নাম কেন বললো? এমন ব্যাপার নয় তো যে এই লোকটাই বিরাজ? স্যার, আজ পর্যন্ত আমরা কেসে যতটা এগিয়েছি কেউ কখনো বিরাজের নাম বলেনি। এই না জয়বন্ত না প্রীতি, বিরাজটা কে স্যার? যেই হোক না কেন, অবিনাশকে খুঁজতে আর এই কেসে এগিয়ে যাওয়ার জন্য ওই বিরাজকে আমাদের ধরতেই হবে। একটা কাজ করি, বলজিতের বাড়িতে যাই, যদি ওখান থেকে কিছু জানা যায়। ওং অহং বর্ম ইত্যস্য প্রজাপতি ঋষি অনুষ্ঠুপ চন্দ্র পরমেষ্টি দেবতা বিষ্ণুরাসনদানে বিনিয়োগ। ওং অহং বর্ম সজতানাং বিদ্যুৎ। বন্ধ করো এই নাটক, সরে যাও। কে আপনারা? এইভাবে বিয়েতে বাধা দিচ্ছেন কেন? সিআইডি আমাদেরকে আপনার বন্ধু পাঠিয়েছে, বিনয়। এই নাটকটাকে এখানেই বন্ধ করবে নাকি লকআপে গিয়ে? এই যে পুরুষ মশাই, এদিকে আসুন। আর এই যে বড়বউ, অনেক বিয়ে করেছো, এদিকে এসো। কি হচ্ছে এগুলো? স্যার, আমি কোনো পণ্ডিত নই। আমি তো টাকা পেয়েছিলাম এই মন্ত্র পাঠের জন্য। আমি নিজেই এর মানে জানি না। আমাকে বললো যে এদের দুজনের বিয়ে দিয়ে দিতে হবে। আর আপনাদেরকেও টাকা দেওয়া হয়েছিল? আমাদের বরবউ সাজার জন্য টাকা দেওয়া হয়েছিল। পুরোহিত নকল, বড়বউ নকল। আর আপনারা কি পেয়েছেন? হ্যাঁ, সত্যি সত্যি বলো, নাহলে এখানে যতগুলো আছো সবাই ভেতরে যাবে। স্যার, আমায় তো শুধু এই রিটার্ন গিফটটা দেওয়া হয়েছে। টাকা? কোন খুশিতে টাকা দেওয়া হচ্ছে আপনাদের? এতগুলো গেস্টের কাছে রিটার্ন গিফটের এতগুলো টাকা? কেউ মুখ খুলবেন? আমি কিচ্ছু জানি না স্যার। আমাদের শুধু এইটুকু বলেছে, আগামী ইলেকশনে দেওধর বাবুকে যেন ভোট দিই। দেওধর? স্যার, এখানে তো অনেক বড় পলিটিক্যাল স্ক্যাম চলছে। টাকা দিয়ে ভোট কেনা হচ্ছিল? তার মানে এই সমস্ত প্ল্যান এই দেওধরের। দেওধর, এই জায়গাটা সিল করে দাও। দেওধর বাবু জিন্দাবাদ! 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 দেওধর বাবু। দেওধর বাবু, আমরা সিআইডি থেকে আসছি, আপনার সঙ্গে আলাদা কিছু কথা বলতে চাই। চলুন। দেখুন অফিসার, আমার মনে হচ্ছে কি আপনারা কোনো ভুল খবর পেয়েছেন। কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে না। আপনি ক্রিমিনালদের সাথে হাত মিলিয়ে ভোট ব্যাংক কিনছিলেন, আমরা সব জানতে পেরেছি। নকল নোটের জন্য দেশের ইকোনমি নষ্ট হয়ে যায়, আর এটা আপনি ভালোভাবে জানেন। এটা জানা সত্ত্বেও আপনি ওই অ্যান্টি ন্যাশনাল ক্রিমিনালদের সঙ্গ দিলেন। লোকেদের ভরসার পরিবর্তে ধোঁকা দিচ্ছেন এই দেশকে। ক্রিমিনালের সাথে সাথে দেশদ্রোহীও আপনি। এখন এটা বলুন, কে কে যুক্ত আছে এই মিশনে? আর ওই নকল নোটের কনসাইনমেন্ট, ওটা কোথা থেকে এসছে? অফিসার, এই কনসাইনমেন্টের ব্যাপারে তো আমি বেশি কিছু জানি না। হ্যাঁ, এটা ঠিক যে আমি এই ভোটটা জিততে চেয়েছিলাম, কিন্তু এই পদ্ধতিতে নয়। মিস্টার দেওধর,
গদির জন্য কি কি করতে হয় সেটা আপনিও খুব ভালো করে জানেন। কিন্তু আমি ওই লোকেদের মধ্যে পড়ি না যে রাজনীতিতে ওঠার জন্য আইনকে নিয়ে খেলার দুঃসাহস দেখায়। আমি বিশ্বাসঘাতকও নই, আর আমি তো আমার দেশের সাথে কিছুতেই এ কাজ করতে পারি না। এ তো ওই লোকটা। তোমরা কিচ্ছু করতে পারবে না আমাদের। পুরো বাড়ি খুঁজলাম স্যার, এখানে বিরাজ নামে তো কেউ থাকে না। আমরা শুনতে কোথাও ভুল করিনি তো? 100% বিরাজের নামই বলেছিল বলজিৎ। খোঁজো, কিছু না কিছু তো অবশ্যই পাবো। দেওধর বাবু, এই ফটোতে আপনার পেছনে যে দাঁড়িয়ে আছে আমাদের টিমের সাথে এনকাউন্টারেও মারা গেছে, আর এই প্ল্যানেও ইনভলভ ছিল। এবার আপনি বলবেন আপনি একেও চেনেন না? ইয়েস স্যার, আমি এই লোকটাকে চিনি না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে স্যার, আমার যতগুলো ফাংশন হয় সবই আমার ম্যানেজার সমীর অর্গানাইজ করে থাকে। আর ইনি কেন, এর পিছনে বসে থাকা কাউকেই আমি চিনি না। আরে এই মহাশয়ের নামই তো আমি কখনো শুনিনি। আমাকে বিশ্বাস করুন স্যার, প্লিজ। স্যার, আবার এরকম ব্যাপার নয় তো যে এই পুরো প্ল্যানটা সমীরের? হতে পারে। দেওধর বাবু, এই সমীরকে ফোন করে আপনি এখানে ডাকুন এক্ষুনি, এই মুহূর্তে। আর হ্যাঁ, ওর যেন সন্দেহ না হয়। কিছুই তো নেই। অফিসার বলজিৎ আর তার টিমের মিশন সফল। 15 বছরের পুরনো আর্টিকেল। এত পুরনো আর্টিকেল এত সামলে রেখেছো? অফিসার বলজিৎ আর তার টিম এক শিশুকে বাঁচিয়েছে। গ্রেপ্তার করলো সেই আতঙ্কবাদীদের যারা ওই শিশুটিকে সেফ হাউসে আটকে রেখেছিল। আর এর সঙ্গেই অপারেশন বিরাজ হলো সফল। অপারেশন বিরাজ, এটা ওদের অপারেশন ছিল স্যার? আমরা তো ভাবছিলাম কোনো লোক বোধহয়। আমাদের এই সেফ হাউসে যেতে হবে। হয়তো এই বলজিৎ আমাদের ওখানেই যাওয়ার কথা বলছিল। আমি ওই সেফ হাউসের ব্যাপারে জানি। গুড, লেটস গো। সমীর আমার ফোনটাই তুলছে না। সত্যি কথা বলছি ম্যাডাম। স্যার, এরকম হয়নি তো যে ওয়েডিং এর ওখান থেকে সমীরকে কেউ আমাদের ব্যাপারে কোনো খবর দিয়ে দিয়েছে? আবার আন্ডারগ্রাউন্ড হয়ে যায়নি তো সমীর? ফ্রেডি, দেওধর বাবুর কাছ থেকে সমীরের ফটো আর ফোন নাম্বারটা নিয়ে নাও, আর ওর ফোনটা ট্র্যাক করে নাও। সমীরই একমাত্র আছে যে আমাদের অবিনাশের কাছে পৌঁছবে। এই কে ওখানে? লক করে দিল। ওইদিকে ব্যাস অবিনাশ, এটা আমাদের লুকোনোর সিক্রেট জায়গা। যখন আমাদের মিশনের কোনো গন্ডগোল হয় এখানেই লুকোই। বলজিৎ কোথায়? ওর সাথে ইম্পর্টেন্ট কথা আছে। বলজিৎকে খুন করা হয়েছে। কি? কিভাবে? ওকে হসপিটালে কেউ বিষ দিয়েছে। ও হসপিটালে ছিল, আপনাদের বাইরে আর কে জানে? তুই? অবিনাশ, তুই
পাগল তো হয়ে যাও না তুমি। তুই খুন করেছিস না? আরে আমি কেন বলজিৎকে মারতে যাব? তাহলে কে করেছে? যদি আমাদের মধ্যে কেউ ইনভলভ না থাকে তাহলে আমাদের টপ সিক্রেটটা কে বাইরে বার করেছে? তুই করেছিস। এমনিতেও বলজিৎকে তুই পছন্দ করতি না। এই বাইরে কথা বন্ধ কর অবিনাশ। আর তুইও তো হতে পারিস। আর এতদিন হয়ে গেল তুই নিখোঁজ রয়েছিস। বল না এবার তুই। এদিকে এসো। অবিনাশ, চল। আচ্ছা, সমীর। আমার যতগুলো ফাংশন হয় সেটা আমার ম্যানেজার সমীরই অর্গানাইজ করে স্যার। আর তুমি? ওবের কিছু হতে পারে না। আপনারা প্লিজ কিছু একটা করুন আর আমার স্বামীকে বাঁচান। দেবধর বাবু ইলেকশনে হারার কথা ছিল, সেটা আমি আগেই বুঝতে পেরেছিলাম। আর আমি জানতাম যে কোনো একটা সিচুয়েশনে ওনার পাওয়ারে থাকা দরকার, যাতে পলিটিক্সের গেম খেলে উনি টাকা কামাতে পারে। ব্যাস ব্যাস এই সিচুয়েশনের আমি সুযোগ নিয়েছিলাম। তুমি এটা জানতে যে দেবধরের কাছে টাকা এলে তোমার কাছেও টাকা আসবে, তাই না? প্রীতি দেবী, এত বড় ফান্ডিং এলো কি করে আপনার কাছে? আমি ফরেন বিজনেস টাইকুন স্যার কর্পোরেটদের সঙ্গেই ডিলটা করতাম। আমার টার্গেট ছিল মানি মার্কেটে যত বেশি সম্ভব নকল টাকা যাতে ছড়িয়ে দেওয়া যায়। সেই কারণেই তোমরা একে অপরকে সাহায্য করার প্ল্যান করো। তুমি ভোট কেনার জন্য টাকার সাপ্লাই শুরু করলে, আর বদলে সমীর ইনফরমেশন লিক করে তোমার আর তোমার গ্যাংয়ের খেয়াল রাখা শুরু করলো। কিন্তু অবিনাশ আমাদের গ্যাংয়ের ব্যাপারে জানতে পেরে যায় আর তাই তুমি অবিনাশ আর ওর সঙ্গীকে মারার চেষ্টা করো। আমরা বলজিৎকে আমরা সামলেই নিয়েছিলাম। অনেক রক্ত বেরিয়েছে, মনে হচ্ছে গুলি অনেকক্ষণ আগে চলেছে। এসব কি করে হলো মিস্টার আশুতোষ? আচ্ছা, আর এনার নাম কি? ইনি আমার স্ত্রী সুচি। মানে বলতে চাইছি আমার এক্স ওয়াইফ সুচি। এক্স ওয়াইফ? এসব কি করে হলো? জানি না স্যার, আমি কিছু জানতেই পারিনি। কিচ্ছু জানো না? তোমার এক্স ওয়াইফ তোমার পাশের সিটে বসেছিল, গুলি চললো, তুমি কিচ্ছু জানো না? এটা কি করে সম্ভব? আমার হাজব্যান্ড কখনো মিথ্যে বলেন না। উনি যখন বলছেন উনি জানেন না, আই এম শিওর যে উনি কিছু জানেন না। আপনি আমি মিহিকা, ওনার প্রেজেন্ট ওয়াইফ। মিস্টার আশুতোষ, যখন সুচির গুলি লাগে আর পিছনের কাঁচটা ভেঙে যায় তখন নিশ্চয়ই শব্দ হয়েছিল, আর আপনি আমাদের বলছেন আপনি কিছুই জানেন না। আসলে গাড়ির মধ্যে খুব জোরে মিউজিক সিস্টেম বাজছিল আর সুচি ঘুমিয়েছিল। আমি কিচ্ছু বুঝতে পারিনি। ওই লোকটা কিছু জিনিস বিক্রি করতে এসেছিল। ও যখন আমাকে বললো তখন আমি বুঝতে পারলাম কি সুচি। গাড়িতে মিউজিক চলছিল আর সুচি ঘুমিয়ে পড়েছিল। অদ্ভুত, প্রায়শই লোকেদের ঘুম একটু আওয়াজেই ভেঙে যায়, আর এত লাউড মিউজিকে সুচি ঘুমোচ্ছিল। স্যার, আপনাদের কথা থেকে বোঝা যাচ্ছে যে আপনারা আমাকেই সন্দেহ করছেন। স্যার, আমি এটা কেন করব? সুচি আর আমার ডিভোর্স নিশ্চয়ই হয়েছিল, কিন্তু আমরা ভালো বন্ধু ছিলাম আর আমাদের যোগাযোগও ছিল। আপনি দীনেশকে জিজ্ঞাসা করে নিন। দীনেশ? স্যার, আমি সুচির ভাই। ও ঠিকই বলছে স্যার, ডিভোর্সের পরেও ওর আর সুচির মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল, কখনো কোনো ঝামেলা হয়নি। আচ্ছা, তো আপনারা কোথায় যাচ্ছিলেন বলুন তো? আমাদের মেয়ে রুহি বোর্ডিং স্কুল থেকে ফিরছিল,
তাহলে এই সূচি কি গাড়িতে ওঠার পরেই ঘুমিয়ে পড়ে নাকি পরে? স্যার ব্যাপারটা হলো আমাদের মধ্যে একটু আগে ঝগড়া হয়েছিল। আশুতোষ, রুহি স্কুল খুব ভালো, এই স্কুল চেঞ্জ করার কোনো দরকারই নেই। সুচি, এই স্কুলটার টাকা পয়সা খুব বেশি, আমি এর ফিসটা জোগাড় করতে পারবো না। কিন্তু আমি করতে পারি, আর আমি আমার মেয়ের এডুকেশনে কোনো কম্প্রোমাইজ করব সুচি, না। আমি তোমার থেকে টাকা নিতে পারবো না। কেন? ও, তোমার মেয়ে লিগো চলে আসে তাই না, যে আমি তোমার থেকে বেশি ইনকাম করি? জানো আমাদের ডিভোর্সের কারণ এটাই, যে একটা মেয়ে একটা ছেলের থেকে বেশি ইনকাম করে। সাফল্যটা মনের ব্যাপার, এটা স্বামী স্ত্রীর প্রতিযোগিতা নয়। তোমার সাথে কোনো তর্ক করতে চাই না, না এই ব্যাপারে কোনো কথা বলতে চাই। রুহি এই স্কুলেই থাকবে। তারপর আমাদের মধ্যে আর কোনো কথা হয়নি, আমার মনে হয়েছিল ঘুমিয়ে পড়েছে। আচ্ছা, এই যখন ঝগড়া হচ্ছিল তখন গাড়ি কোথায় ছিল, মানে কোন এলাকায়? স্যার লিংক রোডের সিগন্যালে, কেপি থিয়েটারের পাশেই। আর তারপর কোন রাস্তায় গেছিলেন আপনারা? সেখান থেকে স্যার আমি লেফট নিলাম, ওই সামনে ফ্লাইওভারটা আর দেখে। সোজা এখানে চলে এসেছেন? হ্যাঁ স্যার। তার মানে প্রায় 2 কিলোমিটার এই গাড়িটা চলেছে। তার মানে 2 কিলোমিটারের মধ্যেই কোথাও গুলি চলেছে সূচির উপরে। পঙ্কজ, একটা কাজ করো তো, কেপি থিয়েটার থেকে এইখানে 2 কিলোমিটার অবধি চেক করে দেখো তো, যদি কোথাও কিছু প্রমাণ পাওয়া যায়, মানে কোথাও কাঁচের টুকরো পড়েছে কিনা দেখে নিও, ঠিক আছে? আর হেঁটে যেও। 2 কিলোমিটার স্যার? হেঁটে যাও। গুলিটা অদ্ভুত অ্যাঙ্গেল থেকে লেগেছে, এই নিচে, মানে গুলিটা উপর থেকে নিচে এসেছে, মানে যে গুলি চালিয়েছে তার হাত উঁচু করতে হয়েছে ফায়ার করার সময়। খোলা রাস্তায় কেউ গুলি মেরেছে আর কেউ দেখেনি? হতে পারে খুনি একটু দূরে ছিল, তাও গুলি করা খুবই মুশকিল ছিল এই চলন্ত গাড়িতে, আর তাও তখন যখন খুনি হয়তো গাড়িতে বা কোনো বাইকে ছিল। তবে এইভাবে গুলি করাটা কিন্তু সহজ নয় দয়া। রাস্তায় কোথাও গাড়ি দাঁড় করিয়েছিলে তুমি? সিগন্যালে দাঁড়িয়েছিলাম একবার, ব্যাস, আর কোথাও নয়। যদি সিগন্যালেও কেউ গুলি চালায় কিংবা অন্য কোথা থেকেও যদি গুলি চালায়, তাহলে এম করার সময় তো টাইম লাগবে। তাহলে কেউ গুলি মারতে কাউকে দেখলো না কি করে? হ্যালো, হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার, আমরা পৌঁছাচ্ছি। কি হয়েছে? এসিপি স্যারের ফোন ছিল, আর একটা লাশ পাওয়া গেছে কামরি ব্রিজের নিচে। হ্যাঁ দয়া। স্যার, আপনি জানলেন কি করে এই লাশটার কথা? লোকাল পুলিশের কাছে আশেপাশের লোক কমপ্লেন জানিয়েছে, 2 ঘন্টা আগেই লাশ দেখেছে।